নারায়ণী তাড়াতাড়ি ফোঁটা দে, নইলে বৌদি খেতে দেবে না। এই ও বললো বললো ওকে আগে দিতে শুরু করলি? আগে দাদা, দাদা সবচেয়ে বড় না? হ্যাঁ এদিকে আয়। আগে দাদা, তারপর আমি, তারপরেও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাদাকে দে আগে। এই নে এই নে, এই টাকাটা কিন্তু আমরা 3 ভাইতে ভাগ করে দিলাম। হ্যাঁ যা এবার ওদের ফোঁটা দে, যা যা। শোন সজল, আমরা 2 ভাই তো তেমন লেখাপড়া শিখতে পারলাম না। কি করে করবে বড়দা? ছোট ভাইকে তো মস্ত বড় ইঞ্জিনিয়ার করতে গিয়েই ফতুর হয়ে গেলে। এই ওসব কথা রাখ, দেখিস দাদার স্বপ্ন যেন সফল হয়। হ্যাঁ, তুই পাশ করে গ্রামে ফিরে আসিস। এখানে জলের অভাব, সবাই বড় কষ্ট পায়। তুই ইঞ্জিনিয়ার হলে আমার সোনার গ্রাম আবার ফলে ফুলে ভরে উঠবে। কাল ভোরে ছেলেটা চলে যাবে, ওকে এবার শুতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল রে, শুয়ে পড়ে যাক, চল। হ্যাঁ চল। শোন, শহরে যাচ্ছিস, সাবধানে থাকবি, আর চিঠিপত্র দিস বাবা মাঝে মাঝে, শরীর দেখিস। শোন, টাকা পয়সার অসুবিধা হলে আমায় লিখবি, কেমন? বারে, টাকা কি কম দিয়েছো? অসুবিধা হবে কেন? বলিহারি ভাই অমলকে। হ্যাঁ, তা যা বলেছো ভাই। দুটো সৎ ভাই, একটা সৎ বোন, কে বলবে যেন বুকে আগলে রেখেছে। চল বাবা, তাড়াতাড়ি পা চালা, ট্রেনের সময় হয়ে গেছে। আয় আয় বাবা আয়। কি হলো, থামলি কেন? দাদা, স্টেশন তো কাছেই, আমি ঠিক চলে যাব। তোমরা কত দূর এগোবে? আসি। হ্যাঁ থাক, সাবধানে থাকিস, সাবধানে থাকিস। ভাই দুটো তেমনি, দাদা বলতে অজ্ঞান। যা বলেছো ভাই। সজল কলকাতায় চলে গেল, আমি ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসবো? দাদা বোধহয় এতক্ষণে হাল বলদ নিয়ে খেতে চলে গেছে। আমি চাচ্ছি, আমি চললাম। ইস, হাল বলদ নিয়ে খেতে কাজ করতে গেছে বললেই হলো। আজ তো সজলদা চলে গেছে, তোমাদের বাড়িতে তো আজ উনুনই জ্বলবে না। যদিও বা জলে, দাদা বৌদি কেঁদে কেঁদে চোখের জলে উনুন নিভিয়ে দেবে। সত্যি, তোমার দাদার মতো এমন মাটির মানুষ দেখাই যায় না। সারাদিন তো তোর মুখে খালি দাদা দাদাই শুনছি। আমার দাদার মতো একটা দাদাও তোরা দেখতে পাবি না, বুঝলি? মাই দাদা ইজ গ্রেট। কি করে বুঝবো ভাই? সেই গ্রেট ম্যানকে দেখাতেও তো একবার তোর গায়েও নিয়ে গেলি না। আরে যাবো যাবো, পরীক্ষাটা শেষ হলেই তোকে নিয়ে যাব। এখন যদি যাই না, তাহলে দাদার মাথা গরম হয়ে যাবে, বলবে পড়াশোনা ছেড়ে বেড়াতে আসছো। হ্যাঁ জানিস,
আমরা পিটোপিটি ভাই বোন, কিন্তু দাদা আমাদের কোনোদিন বুঝতেই দেননি যে আমরা সৎ ভাই। বুকে করে আগলে রেখেছেন। অন্য কেউ হলে একে সৎ ভাই, তারপর আবার নাবালক, সমস্ত সম্পত্তি গাপ করে একদম পথে বসিয়ে দিত। ঠিক বলেছিস, দু একবার দেখেছি তো, অত বড় লোক দেখলে বোঝাই যায় না। এক্স্যাক্টলি। যেমন আমার দাদা, তেমনি আমার মেজদা। কি রে, তোকে ভূতে তাড়া করেছে নাকি? আগে না, আমি একটা খবর দিতে এলাম। কি খবর রে রাধা? আমাদের ঠাকুর দালানে আজ কবি গান হবে। কবি গান? হলো তো, এবার গান পাগলা খেপে উঠলো। খেপে উঠলে কি হবে? শুনলে একেবারে মাথা ঘুরে যাবে। এ তোমার গাইয়া কবিয়াল না, একেবারে কলকাতার কবিয়াল। হ্যাঁ, কলকাতার কবিয়াল। আও, নমস্কার। বাবু মশাইরা, মা জননীরা, কবি গান আগে গ্রামেই হতো। আমার ওস্তাদের ওস্তাদ গ্রামেরই কবি ছিলেন। কপাল দেখুন, দিন বদলের সঙ্গে সঙ্গে মানুষও বদলাচ্ছে। কবি গানের চর্চা হচ্ছে শহরে, শিক্ষের আলোতে। আর গায়ে গায়ে আর মরদ নেই গো বাবু মশাইরা, গায়ে আর মরদ নেই। আমি কালিদাস কবিয়াল, তাই একজন মরদ খুঁজতে বেরিয়েছি। জানি এই গায়ে মরদ নেই, তবু শহরের শিক্ষা সভ্যতা কত ভালো এই বোঝাতে দেশ ঘুরছি। বাবু, ব্যবস্থা করা হয়েছে তো? গিরিজা, কি বাবু? সোনার মেডেলটা দেখিয়ে দাও। দেখাই বাবু। চাষার বেটা চাষা, কামারের পো কামার, বুঝবে কি গো গাধার দল গানটি কেমন আমার? ওরে গাইয়া ভূত, মরদ যদি থাকিস কেউ উঠে দাঁড়া। কালিদাসের জবাব দিতে বল না একটা ছড়া। তাহলে মরদ একটা উঠেছে, বন গায়ে শিয়াল রাজা। গান শুরু করলেই বুঝতে পারবে যে জবাবটা শিয়ালের না সিংহের। গাও। অমন করে ছুটছো কেন? আরে একা সারা গ্রামটাকে একদিনে নেমন্তন্ন করা যায়? ও না না, কাল সকালে আমার বাড়িতে ভোজ, এসো কিন্তু। হ্যাঁ, আরে ভোজটা কিসের বলবে তো? হ্যাঁ, আরে আমার মেজো ভাই কবিয়ালটাকে হারিয়ে দিয়েছে না, গ্রামের মুখ রেখেছে। আমার মেজো ভাই, বুঝলে, কমল। ভাই বলতে পাগল। আরে যা বলেছো, চলো চলো চলো। গাঁ শুদ্ধ লোককে খেতে বলে এলে, হ্যাঁ অভাবের সংসার সামাল দিতে পারবে? হ্যাঁ, দেখো, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। আমার ভাই সারা গাঁয়ের মুখ রেখেছে। হ্যাঁ, আমি বড় দাদা, আমি চুপ করে বসে থাকবো আর গাঁয়ের লোক ভোজ দেবে? হ্যাঁ, সে কথা বলছি না, তোমার অবস্থার দিকে তাকিয়েই বলছি। তাছাড়া সজলের লেখাপড়া এখনো শেষ হয়নি। আরে সে আর কদিন, সজল ইঞ্জিনিয়ার হয়ে এলে এই সংসারে আর কোনো অভাব থাকবে না। তখন আমি সপ্তাহে একবার করে ভোজ দেবো। তাহলে কবিয়াল, তুমি শুধু একটা সোনার মেডেলেই খুশি? খুশি হব না? দাদা তো একেবারে গ্রামকে গ্রাম নেমন্তন্ন করে ভোজ দিচ্ছে। মেডেলের বদলে তো অন্য কিছুও চাইতে পারতে। বাবা সেদিন যা খুশি ছিল না, তুমি যা চাইতে তাই পেতে। মেডেলের বদলে আর কি চাইতাম? আমি তো কেন আমাকে চাইতে? এই, রাধা, রাধা, বোকা! শুনুন, এই যে শুনুন, আমাকে বলছেন? আপনি ছাড়া আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনাকেই বলছি। আমার বাবা একবার আপনাকে দেখতে চেয়েছেন। আমাকে? না মানে, উনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। আমাদের বাড়ি গেলেই বাবার সাথে পরিচয় হবে। আর তাছাড়া আমি আপনার পরিচয় দিয়েছি যে আপনি একজন ভালো ছাত্র এবং দেখতেও খুব হ্যান্ডসাম। না মানে, হঠাৎ আপনাদের বাড়িতে আমাকে আমন্ত্রণের কারণটা জানতে পারি? না, পারেন না, কারণ আপনি একজন ভদ্রলোক আর আমার বাবাও একজন ভদ্র মানুষ। উনি আপনাকে ডেকেছেন।
যাওয়া না যাওয়া আপনার ইচ্ছে। শুধু আপনার বাবার ইচ্ছে না আপনারও ইচ্ছে? জানি না। হ্যাঁ, টাকাটা রাখো, কাল সকালে কমলকে দিও, ডাকে সজলকে পাঠাবে। এই সামান্য কটা টাকা সজলের 1 মাস চলবে? না চলে আবার পাঠাবো, হাতে যা এসেছিল তাই দিলাম। আচ্ছা। সজল, ইঞ্জিনিয়ার হয়ে কি করবে ঠিক করেছো? দাদার তো ইচ্ছে আমি দেশে গিয়ে কাজ করি, এই ধরো সেচ ব্যবস্থা, জল নিকাশের ব্যবস্থা, এই আর কি। তোমার দাদাই সব করাবেন? হ্যাঁ, গ্রামের মানুষ এত টাকা পাবে কোথায়, দাদাই সব করাবেন। তার মানে দেশেই পাকাপাকি ভাবে থাকবে? তুমি কি বলো? আমি তো কোনোদিনও গ্রামই দেখিনি। শহরের ইটকাটের মধ্যে কি আর সত্যিকারের মানুষ থাকে? বিয়ের পর তোমাদের দেশের বাড়িতে গিয়েই থাকবো, মাটির মানুষদের সঙ্গে থেকে বুক ভরে নিঃশ্বাস নেব। তোমার কষ্ট হবে না এই প্রাসাদ ছেড়ে থাকতে? তোমাদের বাড়িও তো প্রাসাদ। হ্যাঁ তা ঠিক, ওই কলকাতা শহরের মতো ইলেকট্রিসিটি আছে, তবে গাড়ি ঘোড়া সেরকম নেই। তা না থাক, আমি ওখানে গিয়েই থাকবো। আমি গরিব শ্রীকান্ত বাবু, স্বীকার করতে লজ্জা নেই, তবে নারায়ণী আমাদের 3 ভাইয়ের নয়নের মণি, ওর বিয়েতে আমরা যথাসাধ্য খরচ নিশ্চয়ই করব। তাছাড়া আমাদের বোনকে যখন আপনাদের পছন্দ হয়েছে। পছন্দের কথা বলছেন, সে তো অনেক মেয়েকেই পছন্দ হয়, কিন্তু কি জানেন, আসল ব্যাপারটা সামনে এলে সব কিছু কেচে যায়। যাকে এখন আমাদের দাবির ব্যাপারটা আমরা বলি শুনুন। আপনারা আপনাদের মেয়েকে হাতে কানে গলায় সোনা দিয়ে সাজিয়ে দেবেন। এছাড়া আমার ছেলেকে ঘড়ি আংটি বোতাম এ তো দিতেই হবে। ছেলের বিয়ে বুঝলেন না, ঘর থেকে তো আর টাকা খরচা করতে পারি না, নগদ 25,000 টাকা দিতে হবে। এবার আপনারা একটু ভেবে দেখুন, যদি সব ব্যাপারে আপনারা রাজি থাকেন তাহলে মাসখানেক পরে ওই একটা ভালো দিন দেখে আপনাদের বোনের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিয়ে দেবো। নে তোর ধার শোধ। তো চলবে কি করে? ঠিক চালিয়ে নেবো, আর যদি দরকার হয় আবার তোর কাছে ধার নেব। সজল, আচ্ছা সজল, তুই রিনাকে সত্যি কথাটা বলছিস না কেন? তাহলে তো তোকে আর ধার দেনা করতে হয় না। শোন মানব, তুই দুনিয়াটা ভালো করে চিনিস না। তুই চিনিস? হ্যাঁ চিনি, আর চিনি বলেই রিনাকে মিথ্যে কথা বলেছি। আমি গরিবের ছেলে জানলে রিনা কোনো দিন আমায় ভালোবাসতো না। বাধ্য হয়েছি মানব, আমি বড় লোক সাজতে বাধ্য হয়েছি। কিরে, তুই কাঁদছিস কেন? দাদাকে তো আমি বলতে পারবো না মেজদা, তুমি বলো। আমি বিয়ে করব না। তোমাদের এত টাকা কোথায়? দাদারা পথে বসবে আর আমি সুখে থাকবো, সে সুখ আমার চাই না মেজদা, তুমি দাদাকে বলো। হ্যাঁ সবই তো বুঝতে পারছি, কিন্তু এমন পাত্র তো সবসময় পাবো না রে। কোঠা দালান বাড়ি, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর এত টাকা যার কোনো হিসেব নেই রে। হিসেব নেই, তবু পণের জন্য এতগুলো টাকা চাইবে? দেখ, নারায়ণী আমার বোন নয় রে, আমার মেয়ে। কন্যা দায়, বড় দায়। আমি একটা কথা বলবো, খরচ হবে তো 50,000 টাকা। তুমি এমন ভাবে বললে যে আমার দাদার যেন লাখ লাখ টাকা আছে। যার আছে তার কাছে গেলে তোমার দাদা বিমুখ হবে না। কার কথা বলছো বলো তো? দামোদর মিত্তির। এত কোনটা কেন বলো তো অমল? আরে তোমার বোন মানে তো আমারও মেয়ে,
টাকাটা দিচ্ছি, রাখো, সময় সুযোগ মতো ফেরত দিও। এগুলো কি? আমাদের সম্পত্তির দলিল পর্চা। শুধু হাতে টাকা নেব না কর্তা, এগুলো আপনার কাছে করছি তো থাক, টাকা শোধ করে এগুলো নিয়ে যাব। না না, এসবের কোনো দরকার নেই, তোমাকে আমি বিশ্বাস করি। সেই জন্য তো আরো এগুলো রাখতে চাই। আচ্ছা বেশ, তুমি জেদ করছো তাই রাখছি, নইলে টাকাগুলো আমি এমনিই দিতাম। পালকি করে তোমার বোন শ্বশুর বাড়ি গেল? আরে হ্যাঁ, আমরা তো গাড়ির কথা বললাম বললাম বাড়িতে যখন গাড়ি আছেই তাহলে। কিন্তু দাদার আপত্তি। আমাদের বাড়িতে নাকি নিয়ম আছে, মেয়ে পালকি চেপে শ্বশুর বাড়ি যাবে আর ছেলের বউ পালকি চেপে আসবে। বাহ, দারুণ ব্যাপার তো। তোমাকে অবশ্য আমরা গাড়িতে নিয়ে যাব। কেন? না না, আমিও পালকি চড়ে যাব। পালকি চলে হুহুম না। আচ্ছা, কজন বেয়ারা পালকি নিয়ে যায়? আমাদের স্টেটের পালকি তো ময়ূরপঙ্খী 6 জন বেয়ারা পালকি নিয়ে যায়, ভেলভেটের পর্দাও থাকে। হ্যাঁ, ইস, আমাকে যদি বিয়েতে নিয়ে যেতে আমি খুব এনজয় করতাম। তোমাকে তোমাকে এখন নিয়ে গিয়ে কি পরিচয় দিতাম? না না, আমার দাদা এসব ব্যাপারে খুব গোড়া। দাঁড়াও না, তোমার রেজাল্ট বেরোক, তারপরে আমি পিয়ন হয়ে রেজাল্ট নিয়ে তোমার দাদার সঙ্গে দেখা করতে যাব। তুমি দাদার সঙ্গে দেখা করতে যাবে? টেলিগ্রাম টেলিগ্রাম কোথা থেকে টেলিগ্রাম এসেছে দাদা? কলকাতা থেকে। কলকাতা থেকে? হ্যাঁ। ওগো শুনছো, কলকাতা থেকে টেলিগ্রাম এসেছে। কলকাতা থেকে? তার মানে তো সজলের তার। কি হলো? তাই তো, কোনো অসুখ বিসুখ করেনি তো? টেলিগ্রামটা দাগে নিন, এতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এটা নিয়ে পড়ুন। কি হয়েছে? কি ব্যাপার প্রেম দাদা? আরে কলকাতা থেকে তার এসছে, কি আর তার করবে বল? সজলই বোধহয় করেছে। শরীর টরীর খারাপ হয়েছে কিনা কে জানে। ও পিয়ন ভাই, এই তো দেখছি ইংরেজিতে লেখা। হ্যাঁ, সজল জানে না যে আমরা ইংরেজি ফিংরেজি জানি না? কোন আক্কেলে ও ইংরেজিতে তার দেয়? হ্যাঁ, তার তো ইংরেজিতেই আসে। দিন আমি পড়ে দিচ্ছি। দেখুন তো। সজল হ্যাঁ, আমার ছোট ভাই। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। দিন ধরুন। আমার ভাই ইঞ্জিনিয়ার হয়েছে গো, ইঞ্জিনিয়ার। আমাদের ভাই সজল ইঞ্জিনিয়ার হয়েছে। আরে আরে গ্রামের সবাই শোনো, আমার ভাই লেখাপড়া শিখে গায়ের মুখ উজ্জ্বল করেছে। আমার ভাই ইঞ্জিনিয়ার। এই শোনো, এই তারটা না খুব যত্ন করে রেখে দাও, খুব যত্ন করে। আমার ভাই ইঞ্জিনিয়ার। মা, বাপি আমি একটু বেরোচ্ছি। আরে সজল তো পাশ করলো, ভবিষ্যতে কি করবে তোকে কিছু বলেছে? না, না কে রে, জেনে নে। ওসব আমার জানার দরকার নেই, তোমরাই জেনে নিও। কবিতা, বলো। সজল রিনাকে ঠকালো, আমার চোখে ফাঁকি দিতে পারে। তার মানে? ছেলেটি খুবই গরিব, চাষির ঘরের ছেলে। সে কি? ওদের গ্রামে দামোদর মিত্তির এসেছিল, সেই সব বললো। অবশ্য আমি বলিনি যে সজল আমাদের পরিচিত, তাহলে তো কিছুই বলতো না। তা দামোদরই বা হঠাৎ সজলের কথা বলতে গেল কেন? গর্বে। সজলই হলো ওদের গ্রামের একমাত্র ছেলে যে লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হয়েছে। ইস, তাহলে তো রিনার সঙ্গে ওর বিয়ে হ্যাঁ? দেব। হ্যাঁ? হ্যাঁ দেব। সজল আমার টাকা পয়সা দেখে মিথ্যে বড়লোক সাজ দেখিয়েছিল, এখন আমার জালেই জড়িয়ে পড়েছে। ওকেই আমি আমার জামাই করব, শুধু জামাই নয়, ঘর জামাই করে রাখবো। কিন্তু শোনো, রিনা যা জেদি মেয়ে, সব কথা শুনে কি ও রাজি হবে? হবে। এখন ওদের কিছু বলার দরকার নেই, আগে বিয়েটা হয়ে যাক, তারপর যা বলার আমি বলবো। এখন ওরা শুধু স্বপ্ন দেখুক। কি হচ্ছে, ছাড়ো না। এসো সজল,
বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি ভেতরে যাচ্ছি, তোমরা প্রাইভেট কথা সেরে নাও। হুম। নিজের সম্বন্ধে এতদিন যে বলেছো, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং পাশ করাটা ছাড়া সবটাই মিথ্যে। মিথ্যে বলেছি? হ্যাঁ, তোমাদের গ্রামের দামোদর মিত্রের কাছ থেকে আমি সব শুনেছি। একজন গরিব চাষি ঘরের ছেলে হয়ে তুমি রিনাকে বিয়ে করার স্বপ্ন দেখছো? রিনাও কি সব শুনেছে? না, এখনো শোনেনি। তবে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে শুনবে। কি প্রস্তাব বলুন? তোমার বিয়ে, বউ ভাত সব আমার বাড়িতে হবে। কিন্তু আমার দাদা মিসদা ওদের না জানিয়ে বিয়ে করব? রিনাকে ভালোবাসার সময় তো দাদাদের অনুমতি নাওনি। তাছাড়া যাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না তাদের জানাবার দরকারটাই বা কি? তুমি থাকবে, আমার ব্যবসা দেখাশোনা করবে। আর রিনা যদি সব জানতে চায়? প্রত্যেকবার যেভাবে রিনাকে মিথ্যে কথা বলে বেঁচেছ, এবারও তাই করবে। দেখো, সামনের মাসের প্রথম সপ্তাহে একটা ভালো দিন আছে, ভাবছি ওই দিনই তোমাদের বিয়েটা দিয়ে দেবো। তোমার কোনো আপত্তি নেই তো? আমি বলছিলাম যে বাবা, বাবা, তোমাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ, মোটামুটি শেষ হয়েছে। কিন্তু সজলের এটা মুশকিল হয়েছে যে ওর দাদারা আর বৌদি 1 বছরের জন্য ফরেন ট্যুরে যাচ্ছে। ওকে, নো প্রবলেম, 1 বছর না হয় আমরা ওয়েট করব। আরে না না, তার দরকার নেই। গ্রামে থাকলেও ওরা খুব মডার্ন লোক। সজল না হয় চিঠি দিয়ে একটা অনুমতি চেয়ে নেবে। বিয়ের সময় ওর বাড়ির কেউ থাকবে না? নাই বা থাকলো, আরে বাবা তো নয়, দাদা। তার মধ্যে একজন আবার সৎ দাদা। কি, সজল? হ্যাঁ, আসবো হুজুর। আরে এসো এসো, তোমার ছোট ভাই তো গায়ের সম্মান একবারে বাড়িয়ে দিয়েছে। এখন আর আমাকে হুজুর বলা কেন? ডেকে পাঠিয়েছিলেন, মানে সজল তো এবার যা হোক একটা রোজগারপাতি করবে, আপনার টাকাটা আমি। আরে না না, টাকার তাগাদা করতে আমি ডেকে পাঠাইনি। বসো বসো বসো। ও টাকাটা তোমাকে আর দিতে হবে না, তার বদলে আমি অন্য কিছু চাইবো। বলুন কি চাই? পিতৃপুরুষের ভিটে ছাড়া যা চাইবেন আমার সাধ্যে কুলোলে আমি নিশ্চয়ই দেব। অমল, তোমার সাধ্যের মধ্যে যা আছে আমি তাই চাই। বলুন কি চাই? আমার মেয়ে রাধাকে তোমার ভাইয়ের বউ করে নিয়ে যাও। এ তো আমার ভাগ্য হুজুর। হুজুর নয়, হুজুর নয়, আমি কন্যা দায়গ্রস্ত এক বাবা। কিন্তু কমল কি রাধার উপযুক্ত হবে? কমল নয়, কমল নয়, আমি সজল হিরেটির কথা বলছি। সজলের সঙ্গে আমি আমার মেয়ে রাধার বিয়ে দিতে চাই। ঠিক আছে, এ তো খুশির কথা, আমি রাজি। কাঁদিস না মা, কাঁদিস না রে, কাঁদিস না মা। বুঝতে পারছি না হঠাৎ দামোদর মিত্র দাদাকে এভাবে ডেকে পাঠালো কেন? কেন আবার? হয়তো সজল পাশ করেছে শুনে দেনা শোধ করার তাগাদা করবেন। বাপ রে বাপ, আরে আমি তো কোনো চিন্তাই করতে পারিনি। আহা, কি হয়েছে বলবে তো? সজল সজল বুঝলে, হুম। আমার ছোট ভাইটির জন্য দামোদর মিত্তিরও মাথা হেট করে ফেলেছে। কি বলেছেটা কি? জামাই করবে রে, জামাই। রাধার সঙ্গে সজলের বিয়ে দেবে, আর ওই নারায়ণের বিয়ের সময় যে টাকাটা ধার করেছিলাম সেটা মুকুব। তুমি কি বললে? এরপর মানুষ কি বলে, আমি আমি এক কথা রাজি। সজল সজল বুঝলে, জামাই করবে রে, জামাই। রাধার সঙ্গে সজলের বিয়ে দেবে, আর ওই নারায়ণের বিয়ের সময় যে টাকাটা ধার করেছিলাম সেটা মুকুব। ব্যাপারটা কি? কেন?
দুদিন হলো তোমার কোনো দেখা নেই। বাড়িতে গিয়ে শুনি তুমি মাঠে গেছো, আর ওখানে গিয়েও তোমাকে পাইনি। খবর শুনেছো? কিসের খবর? আমার বিয়ের খবর। কই না তো। কেন শোনোনি? না। এসো আমার সাথে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে নেই। এবার বলো, কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তুমি সত্যি জানো না? জানি। রাধা, আমার চেয়ে সজল অনেক ভালো ছিল। তাতে আমার কি? আমি তো তোমায় ভালোবাসি। বেশ তো, আমার ভালোবাসাটা আমি সজলকে দিয়ে দিলাম। কি বললে? এত বড় কথা তুমি বলতে পারলে? ঠাকুরের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার হিটকু বাঁধলো না? শোনো রাধা, নারায়ণীর বিয়ের সময় আমার দাদা তোমার বাবার কাছ থেকে অনেক টাকা ধার করেছে। সজলের সঙ্গে তোমার বিয়ে হলে সে ধার শোধ হয়ে যাবে। শোনো লক্ষ্মীটি, দাদা আমাদের জন্য অনেক ত্যাগ করেছে। তার ভাই হয়ে আমি... এই ত্যাগের মূল্য কি আমাদের দিতে হবে? না, কিছুতেই না। রাধা, রাধা, দেবতাকে সাক্ষী রেখে তুমি আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছ। আমি আমি আর কারো নই গো। জন্মে মরণে আমি তোমারই স্ত্রী, আর আর তুমি আমার স্বামী। রাধা, রাধা শোনো।